ডক্টর ইউনূস এ পর্যন্ত যা যা বলেছেন, মানে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোর বিপরীতটা ঘটেছে। তো তিনি যখন বলেন নির্বাচন হবে, তখন আমাদের সন্দেহ হয় যে নির্বাচন আরো কয়েক বছর পিছিয়ে যাবে। যে সবচেয়ে লজ্জার ব্যাপার, যে একজন নোবেল লরিয়েট যে কোনো ভাবে সে ক্ষমতায় আসছে, মেনে নিলাম আমরা, সেটা দখল করে হোক, বা কারো কাঁধে চড়ে আসুক, বা কারো পায়ে পায়ে ধরে আসুক, আসলো। এই লোকটা এখন আদম ব্যাপারী সেজেছে। বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, নৌকা মার্কার আওয়ামী লীগ, গণমানুষের দল, ইলেকশন হলেই এদের একজনেরও জামানত থাকবে না। 3 লক্ষ পাসপোর্ট দেওয়া হয়েছে 1.5 মাসে, এগুলো কারা? আমরা আমরা এই প্রশ্নটা আপনার মাধ্যমে রেখে গেলাম। এই 3 লক্ষ পাসপোর্টের মধ্যে রোহিঙ্গা কত আছে? এই 3 লক্ষ পাসপোর্টের মধ্যে বাংলাদেশের জঙ্গি কতগুলো আছে? শুধু দর্শক শ্রোতা, আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে এই বিশ্লেষণধর্মী কথা বলার জন্য উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, এবং তিনি একজন খুবই পরিচিত অ্যাক্টিভিস্ট, এবং তিনি একসময় বামধারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, এবং কবি লেখক জনাব শেখ ফরিদ। ফরিদ ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং দৃষ্টিকোণের দর্শকদেরকেও অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ, তারা আমাদেরকে গ্রহণ করেছেন। এবং আপনার কথাটা আমার ভালো লাগে, এই জন্য যে দৃষ্টিকোণের পক্ষ থেকে আপনি যখন বলেন যে আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। চমৎকার, ধন্যবাদ আপনাকে। ফরিদ ভাই, আমি তো ইন্ট্রোডাকশনে বললাম যে আমি আসলে কি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের এখন আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষের পক্ষে, আমরা বাংলাদেশ রাষ্ট্রটির পক্ষে, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের কাছে সবার উপরে, বাংলাদেশের সংবিধান। তো এই জন্যই আমাদের আসলে আমরা কথা বলার চেষ্টা করি, যতটুকুন পারি আমরা দর্শকদের মধ্যে আপনাদের কথাগুলো পৌঁছে দিতে চেষ্টা করি। ডক্টর ইউনূস কিন্তু এসছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, বা আমরা আরেকটা ফর্মে যেটা জানি আম, তত্ত্বাবধায়ক সরকার ফর্মে ছিল এক সময়। ওনার ওনার আমরা যতদূর, যখন নাকি সরকার, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পরে প্রফেসর ইউনূস আসলেন, তখন একটা সবার মধ্যে, এবং রাজনৈতিক দলগুলো যাদের সাথে ছিল, তা ওনার সাথে ছিলেন, যেসব রাজনৈতিক দলগুলো ছিল, তাদেরও ধারণা ছিল উনি এসছেন, উনি একটা সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিবেন, এবং এটি ওনার প্রধানতম দায়িত্ব। তো সেই জায়গা থেকে আজকের দিনে বোঝা যাচ্ছে আহ, আহ, মানে উনি কিন্তু উনার নিরপেক্ষতা এবং জনপ্রিয়তা দুটোই হারিয়ে ফেলেছেন। ওনার সাথে বিশেষ করে আছে বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলাম, যেটা বাংলাদেশের পরাজিত শক্তি, এবং এনসিপি নামে ওনার তৈরি যে কিংস পার্টি, সেই সব নেতা এবং সমন্বয়করা যারা ওনাকে বসিয়েছেন। এই পূর্বে এই অবস্থাতে যে চরম একটা বিরোধী অবস্থা এবং অজনপ্রিয় অবস্থার মধ্যেও তিনি তার মসনদ চেপে বসে আছেন। এরকম ভাবে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, এইরকম বিতর্কিত কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকারও হয়নি প্রধান বা। তো এই অবস্থায় এই লোকের আন্ডারে যে নির্বাচন নির্বাচন সবাই বলছে, ডক্টর ইউনূসের এই সেট আপের আন্ডারে নির্বাচনটাকে আপনি কেমন করে দেখছেন? এটা কি নিরপেক্ষ হবে? আসলে নির্বাচনের নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, তার চেয়ে বড় প্রশ্ন নির্বাচন আদৌ হবে কিনা। হবে কিনা? আপনি দেখেন প্রথমে তারা বলল ডিসেম্বরে নির্বাচন দিবে, তারপরে বলল জুনে। তো বিএনপির, মানে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, বিএনপির চাপাচাপিতে, বিএনপির কোদাকুদিতে, কোদাকুদি মানে ঝগড়া বিবাদ, কোদাকুদিতে এরা এখন এপ্রিল মাসে নিয়ে আসছে। এপ্রিল মাসে কোনোদিন নির্বাচন হয়? বাংলাদেশ হলো একটা বর্ষাকালীন। হ্যাঁ, এটা পরিকল্পিতভাবে এপ্রিল মাস বলা হয়েছে। আবার দেখেন ইদানিং কেউ কেউ মনে করতেছে যে তাকে নির্বাচন বানচাল করতে প্রয়োজনে তারা করোনা নাটক করবে, যে বাংলাদেশে করোনা আসা শুরু হ্যাঁ, হয়েছে। শুনলাম এই এটা। ধর- এই ধরনের গুজব আমরা শুনতে পাচ্ছি, সত্য মিথ্যা এখন আমরা জানি না, কিন্তু এগুলো প্রশ্ন থেকে যায়। আর আপনি দেখেন ডক্টর ইউনূস এ পর্যন্ত যা যা বলেছেন, মানে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোর বিপরীতটা ঘটেছে। যেমন তিনি বলেছেন আমি অর্থ ফেরত আনবো। আমরা দেখলাম 1 লাখ কোটি টাকা, তারই লোক বলতেছে। আমরা বলি না, এটা আপনিও বলেন না, আমিও বলি নাই। এই তথ্যের উৎস হচ্ছে তার লোকেরাই বলছে 1 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। তার মানে তিনি যখন বললেন যে আনবেন ফেরত, তখন দেখলাম পাচার হয়ে গেল। তিনি বললেন রোহিঙ্গা ফেরত যাবে, আমরা দেখলাম উল্টা আসলো। তো তিনি যখন বলেন নির্বাচন হবে,
তখন আমাদের সন্দেহ হয় যে নির্বাচন আরো কয়েক বছর পিছিয়ে যাবে, যে তার সকল কিছু বিপরীত। তিনি যদি বলেন হ্যাঁ, ওটা আমাদের ধরে নিতে হবে না, আর তিনি যেটা বলেন না, সেটা ধরে নিতে হবে হ্যাঁ। আপনারা জানেন বা আমরা সবাই জানি যে তার আসলে জনপ্রিয়তা এই দেশে কখনোই ছিল না। তিনি ক্ষমতাও জনগণ তাকে আনে নাই, তিনি নিজেই বলেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। আর সারা পৃথিবী জানে যে একটি বিশেষ দেশ বা দুই তিনটা দেশ তাকে ক্ষমতায় বসিয়েছে। এটা আমরা বলি না, সারা দুনিয়ার মানুষ বলে। তো তিনি তো, তাহলে তো বোঝাই যাচ্ছে তার জনপ্রিয়তা নেই। আর তার যে জনপ্রিয়তা নেই, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তিনি নির্বাচন দিতে ভয় পান। অর্থাৎ একজন ভালো খেলোয়াড় তিনি মাঠে ফুটবল নিয়ে নামতে ভয় পান। অথচ আমরা জানি যে আমরা যখন খেলতাম, আমরা উদ্বিগ্ন থাকতাম ছোটবেলায় যে কখন মাঠে নামবো বলটা নিয়ে। পারলে টাইমের আগে নেমে যেতাম, তাই না? বরং জি। টাইমের আগে একটু ওয়ার্ম আপ করে, সে তাও করে না। কারণ কি, সে আসলে ভালো খেলোয়াড় নন। তিনি শুধু জানেন কিভাবে কিস্তি নিতে হয়, তিনি শুধু জানেন কিভাবে নিজের ট্যাক্স মওকুব করতে হয়, তিনি শুধু একটা কাজ ভালো করে পারেন, যে কিভাবে তার 4,000 কোটি টাকা না দিয়ে তার 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 ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা যায়। আপনি কি লক্ষ্য করেছেন আপা, যে সবচেয়ে লজ্জার ব্যাপার, যে একজন নোবেল লরিয়েট যে কোনো ভাবে সে ক্ষমতায় আসছে, মেনে নিলাম আমরা, সেটা দখল করে হোক, বা কারো কাঁধে চড়ে আসুক, বা কারো পায়ে পায়ে ধরে আসুক, আসলো, এই লোকটা এখন আদম ব্যাপারী সেজেছে। আমার ধারণা আপা, আপনাকে যদি আদম ব্যাপারে লাইসেন্স কেউ ফ্রি দেয়, আপনি নিবেন না, এটা আমি গ্যারান্টি দিতে দিয়ে বলতে পারি। আপনি নিবেন না। আপনি জানেন যে একটা আদম ব্যাপারে লাইসেন্স পেলে আপনি শত শত হাজার কোটি টাকা ইনকাম করতে পারবেন, তারপর ওই লাইসেন্সটা আপনি নিবেন না। আর একজন নোবেল লরিয়েট, আমার লজ্জা লাগে যে আমার দেশের, এখন আমি মানি আর না মানি, আপনি মানেন আর না মানেন, তিনি আমাদের দেশের প্রধান, সেটা মানতে বাধ্য এখন আমরা। আমার দেশের প্রধান আদম ব্যাপারী সাজছে, এর চাইতে আর লজ্জার এটা। তারেক রহমানের নামে যে এত বদনাম ছিল হাওয়া ভবনের, তারেক রহমানও আদম ব্যাপারী সাজে নাই। বাবরের মতো লুটপাটকারী লোকও কোনোদিন আদম ব্যাপারী সাজে নাই। কিন্তু আপনি দেখেন, বাংলাদেশের একজন যে প্রধান, সেটা সমমানের, এটা কেন বললাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমানের পাশের মতো, ওই মাদ্রাসার সার্টিফিকেটের মতো। তো এই সমমানের পাশ হলো তো পাশ, এই লোকটা আদম ব্যাপারে সেজে গেছে। এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে একটা দেশ ও জাতির জন্য? আর ইদানিং তো আপনারা শুনেছেন যে মৌলবীরা তার নবী রাসূল বানিয়ে দিয়েছে, আপনারা শুনেছেন। আমরা সারা জীবন দেখলাম যে শেখ হাসিনা, আপনি দেখেন, যেটা আমি এর আগেও বলেছি, 560টা মসজিদ বানিয়েও তিনি মুসলমান হইতে পারলেন না। আর এই ডক্টর ইউনূস নামাজ না পড়ে, দেখছেন তো ঈদের নামাজের আপাত দৃশ্যটা দেখেছেন তো, সে জানেই না কিভাবে নামাজ পড়তে হয়। এবং শুধু তিনি না, তার আশেপাশে যারা আছে, একজোড়া নামাজ পড়তে পারে না। আপনি দেখলেন তো, জিন্দেগি তারা নামাজই পড়ে নাই কোনোদিন। আর যা জুম্মার নামাজে যায়, হলো লোক দেখানো। হাস্যকর ব্যাপার। সে জিন্নার মতো, যে হোয়াট নেক্সট, যে এরপরে কি করতে হবে, নামাজের ব্যাপারটাই হয়ে গেছে। আরেকটা বিষয় হলো, তিনি 10 মাস যাবৎ ক্ষমতায়, অলরেডি 12বার তিনি বিদেশ চলে গেছেন। যে লোকটা দুনিয়া ঘুরে আসতে পারেন, সেই লোকটা 2 রাকাত নামাজ পড়ার সময় তার চেয়ার লাগে, কুরসি লাগে। কুরসির মায়া তিনি ছাড়তে পারেন না। মসজিদে গেলে তার ঈদের নামাজও তার কুরসি, 2 রাকাত। ঈদের নামাজ কয় মিনিট হয়? 3 মিনিট, 5 মিনিটের মধ্যে ঈদের নামাজ শেষ হয়ে যায়। এই 5টা মিনিট তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না। কিন্তু তিনি কিন্তু ভ্রমণ করতেছেন। আপনি হয়তো আপা খুব ভালো করেই জানেন যে একটা মানুষের 5 মিনিট নামাজ পড়ার চাইতে দাঁড়িয়ে থেকে অনেক আরাম ওই কানাডা যাওয়ার চাইতে। এই বিমানে যাইতে যে কি কষ্ট, তার সাথে কিন্তু আপা 10 রাকাত নামাজ পড়া ভালো। তো পরিশ্রম কম। তাহলে এই লোকটা নামাজ পড়তে আর পারে না, 12বার বিদেশ ঘোরা শেষ। আর আমি বুঝতে পারি না, এই লোকটা তো ঘন ঘন কেন বিদেশে যায়। তার তো ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তিনি এখন ছাত্রদের, অদ্ভুত ব্যাপার দেখেন, আগে তিনি বললেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এখন তিনি বলতেছেন নির্বাচন একটু পরে দিব, কারণ ছাত্রদের একটু তৈরি হতে হবে। ওই যে হিন্দিতে একটা কথা আছে, উর্দুতে, ইয়ে ইয়ে ডর, ইয়ে ডর জারি রাখনা চাইয়ে। কারণ জনতার যে ভয়, আওয়ামী লীগকে এত ফ্যাসিস্ট বলা হচ্ছে, আওয়ামী লীগকে এত দুর্নীতিবাজ বলা হচ্ছে, আওয়ামী লীগকে বলা হচ্ছে যে করাপশন করে তারা বন্যা বসিয়ে দিয়েছে, তারা শেষ করে ফেলেছে বাংলাদেশ। তারপরে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার জন্য এক পায়ে খাড়া। বিএনপি তো 2 পায়ে খাড়া, আওয়ামী লীগ এক পায়ে খাড়া। কিন্তু দেখেন আপনি, নির্বাচন দিতে চায় না, কারণ এরা জানে নির্বাচন দিলে বাংলাদেশ আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঠেকিয়ে রাখা যাবে না, রাখা সম্ভবই না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ওই মুষ্টিমেয় কিছু দুর্নীতিবাজ বা মুষ্টিমেয় কিছু দাঙ্গাবাজ, তাদের দল না। বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, নৌকা মার্কার আওয়ামী লীগ গণমানুষের দল। ইলেকশন হলেই এদের একজনেরও জামানত থাকবে না।
তাই ডক্টর ইউনূস বলেন আর তার ওই কচিকাঁচার আসর বলেন, কেউ নির্বাচন চায় না, বরং তারা বলে কি জানেন, আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যারা আওয়ামী লীগের আমলে পান থেকে চুন খসে পড়লে বিবৃতি দিতেন। এটা আপনিও জানেন, আমিও জানি, সারা পৃথিবী জানে, পান থেকে চুন খসে পড়লে বিবৃতি দিত যে আওয়ামী লীগ ভোট চুরি করছে, এই করছে, সেই করছে। এখন তারা একটা লোক বিবৃতি দেয় না, ভোটটা কেন দিচ্ছেন না, ইলেকশনটা কেন দিচ্ছেন না। আপনি ইউনুস কে? আপনি যেটা বলছেন যে ইউনুস ক্ষমতা এসেছে, ক্ষমতায় তাকে আসলে আনানো হয়েছে, আর তাকে মূলত কিছু নির্দেশ দেওয়া হয়েছে, তুমি এটা করবা, ওইটা করবা, এটা সবকিছুই করবা, শুধু নির্বাচন দিবা না। কারণ নির্বাচন দিলেই তো খেলা খতম। এই হচ্ছে তার অবস্থা। আর এই তার যে 12 বার যে তিনি 10 মাসে 12 বার বিদেশে গেলেন, আমরা এখন ধরে নিতে পারি ওই যে যে বলেছে 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে, আমার মনে হয় এগুলো তদারকি করতে তিনি গেলেন কিনা এখন একটু সন্দেহ একটু হইলেও জাগে। ধন্যবাদ ফরিদ ভাই, অনেক ইনফরমেশনের থেকে মধ্যে থেকে আপনার ছোট ছোট ইনফরমেশন আমরা পেলাম যে কত মানে টাকা পাচার করা, এত 10 মাসে 12 বার বিদেশ ভ্রমণ, বরাবর। ভ্রমণ থেকে আসলে আমরা কি পেলাম বাংলাদেশের মানুষ, এবং ওনার যে নির্বাচন নিয়ে গড়িমসি করার যে একটা অবস্থা তৈরি হয়েছে, এবং উনি আসলে রেখে দিয়েছেন জামাত এবং এনসিপি কে ওনার তবলাটা বাজানোর জন্য, নির্বাচন পেছানো বা নির্বাচনের কালক্ষেপণটা, পুরো জিনিসগুলো আপনি তুলে ধরলেন। এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় বলতে চাই। উনি একটা কথা, যখনই উনি জনতার সামনে ভাষণ দেন, উনি একটা কথা বলেন, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ওনার কিন্তু এটা একটা খুব কমন ডায়লগ। উনি এই কথাটা বলেন যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। উনি কি সুযোগের কথা বলছেন? কোন সুযোগ? এই সুযোগটা আসলে আমার হিসেবে তিনটা। জি। আপনি একটা ভালো প্রশ্ন করছেন, এটা আমারও মাঝে মাঝে প্রশ্ন মনে হইতো, এই কথাটা কেন বলে। প্রথমত, মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করা হলো তার প্রথম কাজ। মানে জি। বাংলাদেশে যে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশের অর্জন দুইটা। আমাদের বাঙালিদের কিন্তু বহু বদনাম আছে। আমাদের বাঙালিদের, আপনি হয়তো শুনলে হাসবেন, বহু প্রবাদ বাক্য আমি পড়েছি বিদেশে, সেখানে আমাদের ভূত বলা হয়েছে, ভূত, নেতিবাচক অর্থে। আমাদের ভূত বলা হয়েছে বাঙালিদের। কখনো বলা হয়েছে এরা জাদুঘর, এটা আবার পজিটিভ অর্থে বলা হয়েছে। কিন্তু বেশিরভাগ বলা হয়েছে ভূত, মানে একেবারে পিছিয়ে পড়ে আছে। আর আজকে যারা হেফাজতে পাকিস্তানি আছে তাদের যা বা ভুট্টো, সে তো আমাদের গিদরের বাচ্চা বলে গালি দিছে। সে তো আমাদের কালা গিদর ছোট লোক এগুলো বলে গালি দিত। মানে এরকম বাঙালিদের এরকম বদনাম আছে। কিন্তু এই বাঙালিদের পৃথিবীতে শ্রেষ্ঠ দুইটি অর্জন, একটা হচ্ছে 52-এর ভাষা আন্দোলন, আর একটা হচ্ছে 1971। 1971 সালে সর্বপ্রথম বাংলাদেশের মানে বাঙালি বাংলা ভাষী অঞ্চলের মানুষ, এরা প্রথম স্বাধীন হয় এবং নিজেরাই নিজেদের শাসন করা শুরু করে। পৃথিবীর ইতিহাসে 2500 বছরের ইতিহাসে 1972 মানে 1971 সালে 16ই ডিসেম্বরের পরে বাঙালি তার নিজের হাতে নিজের দেশের শাসনভার গ্রহণ করে। এই অর্জন দুটোকে তারা ধ্বংস করার জন্য হেন আকাম নাই, এই সুযোগ তারা ছাড়তেছে না। আমার মনে হয় এই জন্য দেশে তিনি বারবার বলেন আমাদের সুযোগ হাতছাড়া করা যাবে না। আরেকটা সুযোগ হাতছাড়া করা যাবে না, সেটা হলো পাচার। আওয়ামী লীগের নামে অভিযোগ যে আওয়ামী লীগ 1 লাখ কোটি টাকা পাচার করছে 17 বছরে। এদের মাসাল্লাহ 17 মাস লাগে নাই, শুধু শেয়ার বাজার থেকে 10 মাসে 1 লাখ কোটি টাকা পাচার করে দিয়েছে। এরা এদের আরো সুযোগ, আরেকটা কথা আছে যে এই যে বলে না যে আমার সুযোগ ছাড়া যাবে না, এদের ওই যে তানভীর একটা দরবেশ আছে না, মনে হয় যে আল্লাহর ফেরেশতা আসমান থেকে টপ করে বাংলাদেশে নেমে গেছে এনজিপির। দেখেন না এত বড় দাড়ি, তার বয়স কিন্তু বেশি নাই, এত বড় দাড়ি, এত বড় চুল, এত বড় পাগড়ি, মনে হয় যে আসমান থেকে আল্লাহ নামায় দিছে। নেমেই তিনি বাংলাদেশে ইউনুসের এনসিপি গ্যাংয়ে এসে যোগ দিছেন। তার নামে 400 কোটি টাকার দুর্নীতি। এবং এটা আমরা করি নাই, তাদের দলই, তাদের দল অর্থাৎ এনসিপি এটা এটা খোঁজ খবর নিয়েছে, নিয়ে দেখেছে যে তার 400 কোটি টাকার দুর্নীতি আছে। তো তারা এই সুযোগটা ছাড়বে না। তার পিএস এপিএস এরা 200-300 কোটি টাকার দুর্নীতি করে। তো এই সুযোগগুলো তারা ছাড়তে চাচ্ছেন না। ডক্টর ইউনূস আরো সুযোগ ছাড়তে চাচ্ছেন না, যে বাংলাদেশে করিডোর দেওয়ার সুযোগ তিনি ছাড়তে চাচ্ছেন না, বাংলাদেশের বন্দর দেওয়ার সুযোগ তিনি ছাড়তে চাচ্ছেন না, তিনি রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করানোর সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আরেকটা তথ্য দেই আপনাকে, 3 লক্ষ পাসপোর্ট হয়েছে গত 1.5 মাসে। 3 লক্ষ পাসপোর্ট। নিশ্চয়ই এগুলো আওয়ামী লীগের লোক না, একজনও না। আওয়ামী লীগের লোকের পাসপোর্ট দেয় না। এই যে বলে না যে পাসপোর্টে ভেরিফিকেশন লাগে না, আওয়ামী লীগের লোকদের পাসপোর্ট করতে বলেন, দেখেন দেয় কিনা। আমার বাচ্চাদের জন্ম নিবন্ধন এখন পর্যন্ত দেয় নাই, 4 মাস যাবত ট্রাই করতেছি। আমি আওয়ামী লীগ করি না, তারপর আমার বাচ্চার জন্ম নিবন্ধন 4 মাস যাবত পাওয়া যায় না। 3 লক্ষ পাসপোর্ট দেওয়া হয়েছে 1.5 মাসে, এগুলো কারা? আমরা আমরা এই প্রশ্নটা আপনার মাধ্যমে রেখে গেলাম। এই 3 লক্ষ পাসপোর্টের মধ্যে রোহিঙ্গা কত আছে? এই 3 লক্ষ পাসপোর্টের মধ্যে বাংলাদেশের জঙ্গি কতগুলো আছে?
এগুলো প্রশ্ন রেখে গেলাম। এটা হয়তো এই মুহূর্তে না হলেও গবেষণা এক সময় যারা তথ্য এগুলো তারাই বের করবে। আপনি দেখবেন এই সরকার আমলে জানতে পারবেন যে এই 3 লক্ষের মধ্যে অন্তত 30,000 বাংলাদেশের যারা আছে রোহিঙ্গা, এটা আপনি জানতে পারবেন। এবং এগুলো নির্দেশ দেওয়া, সৌদি আরব নির্দেশ দিয়েছে রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে। এটা বহু আগে নিউজ হয়েছিল, আর এখন তো সেটা সরাসরি বলা হয়েছে। নইলে আপনি চিন্তা করেন, হঠাৎ করে এত তাদের আয়োজন যে পাসপোর্টে ভেরিফিকেশন লাগবে না, এত ভালো হয়ে গেল ইউনূস সরকার। এরা যেখানে বাক স্বাধীনতা বিশ্বাস করে না, তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না এই ইউনূস সরকার। এই ইউনূস সরকার নির্বাচনে বিশ্বাস করে না। সে হঠাৎ করে পাসপোর্টের ভেরিফিকেশন তুলে দেওয়ার জন্য এত ভালোবাসা তার জেগে গেল বাংলাদেশের মানুষের জন্য, যখন সারা পৃথিবীতে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে। আপনি জানেন, আমি দৃষ্টিকোণের দর্শকদের বলতে চাই যে সারা পৃথিবীতে বর্তমানে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার একেবারেই সর্বনিম্ন পর্যায়ে আছে। শুধু শ্রমবাজার নয়, বাংলাদেশিদের জন্য কম্বোডিয়া, আমি আমি এই 1 মাস আগে কম্বোডিয়া যাওয়ার চেষ্টা করেছিলাম, গিয়ে দেখি বাংলাদেশিদের ভিসা নিষিদ্ধ করে দিয়েছে। আমি হুম। অবাক হয়ে গেলাম। কম্বোডিয়া হচ্ছে একটা দরিদ্র দেশ, অতি দরিদ্র দেশের একটা, সেই কম্বোডিয়া আমাদের ভিসা দেয় না। তাহলে আপনি কেন 3 লাখ পাসপোর্ট দিয়ে দিলেন 1.5 মাসে? ইটস এ বিগ কোশ্চেন। আমি মিলিয়ন ডলারে গেলাম না, যে মিলিয়ন ডলার কোশ্চেন বললাম না, বিগ কোশ্চেন। আর আপনি যে কথাটা বললেন যে তারা কোন কোন সুযোগ হাতছাড়া করতে চায় না, এরা সুযোগ হাতছাড়া করতে চায় না কিভাবে জামাতকে ক্ষমতায় বসাবে। এরা সুযোগ হাতছাড়া করতে চায় না কিভাবে শিবিরের ক্যাডারদের ভিসি পদগুলোতে বসাবে। এরা সুযোগ হাতছাড়া করতে চায় না কিভাবে সচিবালয়ে তাদের পছন্দসই জামাতি, বিএনপিরও নয়, জামাতপন্থী মুক্তিযুদ্ধ বিরোধীদের কিভাবে কিভাবে তারা সেই সমস্ত জায়গাগুলোতে প্রতিষ্ঠিত করবে। এই জন্য তারা সময় নষ্ট করতে চায় না। তারা সময় নষ্ট করতে চায় না যে যে কোনো মুহূর্তে তো তাদের চলে যেতে হবে। তখন যদি তাদের পাকিস্তানি আব্বারা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়, এইখানে বাংলাদেশ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা আমেরিকান সৈনিকদের পোশাক পরা সৈনিকদের আমরা দেখেছি, কিন্তু পাকিস্তানিদের পোশাক ছাড়া সৈনিকদের কিন্তু আমরা চেহারা দেখি নাই। আপনি দেখেছেন একটা ছবি যেখানে দেখবেন যে ইনুসের সামনে আছে কিছু মানুষ যাদেরকে বাংলাদেশি মনে হয় না, তারা পোশাক পরে দাঁড়িয়ে আছে। তাদের তারা একের স্পষ্ট দেখা যায় এরা পাকিস্তানি। সারা জীবন এরা বললো যে বাংলাদেশে নাকি ভারতের আর্মি আছে, কিন্তু এখন আমরা দেখতেছি পাকিস্তানের আর্মি চলে আসে। এখন আমরা দেখতেছি আহ আপনার আমেরিকান আর্মি চলে আসে, অথচ তারা সারা জীবন গল্প করলো যে বাংলাদেশে ভারতের আর্মি আছে, ভারতের পুলিশ আছে, ভারতের লোক আছে। আরো আপনি দেখেন এরা ওই শুধু সবচেয়ে বড় যে কথাটা, তারা এখন বাংলাদেশকে পারে না যে একটা পাকিস্তানের ফেডারেশন বানায়। কিন্তু বাংলাদেশের জনগণ, এরা যেমন সহজ সরল, তেমনি এরা যে কোনো সময় যে রুখে দাঁড়ায়, এরা এটা ভুলে গেছে। এরা ইতিহাস ভুলে গেছে যে এটা সেই বাংলাদেশ 9 মাসে এই দেশটা স্বাধীন হয়েছে। এটা সেই বাংলাদেশ 3 দিনের ভিতরে ভাষা আন্দোলনের মাধ্যমে, মাত্র 3 দিন, সেখানে ছাত্ররা এই দেশে ভাষা আন্দোলন সফল করেছে। এই দেশটাকে তারা যদি মনে করে যে সময় নষ্ট না করে এটা পাকিস্তান বানিয়ে ফেলবে, আমরা সেটা হতে দিব না। বাংলাদেশের জনগণ সেটা হতে দিবে না। আর আপনি এটা নিশ্চিত থাকুন, এই সরকারের করুণ পরিণতি হবে, যা ইতিহাস সাক্ষী থাকবে। অনেক ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা ছিল। আশা করি আমাদের দর্শকরা সেটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এই ইউনূসের এই প্রসঙ্গ ধরেই বলতে চাই, এই যে নির্বাচন নিয়ে তারা একটা টালমাটাল অবস্থার মধ্যে তৈরি করছে, এটা তারা ইচ্ছাকৃতই করছে। এবং বাংলাদেশে দেখেন আপনি যে সাদেক হোসেন খোকার ছেলে, যে নাকি মেয়র, তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, সে বলছে যে সে বিপ্লবী, প্রয়োজনে সে বিপ্লবী নগর কাউন্সিল তৈরি করে ফেলবে। তারপরে তার যে নগর ভবনে সেখানে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওখানে অফিস করে, মানে একটা তারপরে সমস্ত জেলা উপজেলাগুলোতে, ইউনিয়ন পরিষদে কোনো আহ, মানে কোনো উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কোনো বডি নাই, কোনো কিছু নাই, একদম ব্রোকেন। এই অবস্থায় আসলে বাংলাদেশটা চলছে কিভাবে? ওরাই যে সবার চাকরি খেয়ে নিল, চেয়ারম্যানরা আছে কিন্তু তাদের কোনো দায়িত্ব নাই। এই অবস্থাতে আপনার কি মনে হয় যে, এবং তারা বারবার যখনই নির্বাচনের প্রসঙ্গ আসে, সংসদীয় নির্বাচন, তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে, এনসিপি, এবং আপনি কি বুঝতে পারেন তারা এই কথাটা কেন বলে? কারণ আপনার তো এলাকার সাথে খুব ভালো কানেকশন জি, আছে, সেই জন্য জানতে চাইলাম। জি, ধন্যবাদ আপা। খুবই, এটা একেবারেই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। ভালো করেছেন প্রশ্ন। এদের কিন্তু আসলে কিন্তু তার, আপনাকে আমি বলি, আমিও প্রথম ভেবেছিলাম তারা স্থানীয় নির্বাচন করতে চায়।
কিন্তু আমি গভীর ভাবে খোঁজ নিয়েছি, এটা তাদের একটা হলো বাহানা, যে স্থানীয় নির্বাচনের কথা বললে আর বিএনপি সেটা মানবে না, তারা স্থানীয় নির্বাচনে যাবে না। আপনি নিশ্চিত থাকেন আপা। লোক এমপি সংসদীয় নির্বাচনের চাইতে আপনি, আমি তো সব নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকি, আমি নিজের চোখে দেখেছি, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কারণ আমি কোনো না কোনো দলের, আমি কোনো নির্বাচন নিজে করি নাই, কিন্তু সকল সময়ে সকল সরকারের সময়ে আমি স্বেচ্ছায় যাই, আমি নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোতে জড়িত থাকি, A to Z। একেবারে কোথায় 10 টাকা দিল তা জানি, কারে 20 টাকা দিল জানি, কারে গাঁজা খাওয়ার টাকা দিল তাও জানি, কাকে বললো যে অমুকে গিয়ে একটু থ্রেট করে আয় যাতে ভোটের কেন্দ্রে না যায় তাও জানি, বা কে কার কাছে বিক্রি হলো, কে কোন দলের কাছে বিক্রি হয় তাও জানি, আবার নিজ দলের ভিতরে কে কার কাছে বিক্রি হয় তাও জানি। নির্বাচনটা পা খুবই জটিল বিষয়। ঠিক রান্না করতে গিয়ে যেমন আমরা মনে করি রান্নাটা খুব সহজ জিনিস, কিন্তু আদতে তা নয়। রান্নাটা একটা শিল্প এবং খুব কঠিন জিনিস। তেমনি নির্বাচনটা এরা যত সহজ মনে করতেছে, ইউনিয়ন নির্বাচনে গেলে এদের আপা, আমাদের জামালপুরের ভাষায় বলি কারাইল চিনেন, ওই যে যেটাতে খড় টানে, ওগুলোর বাড়ি খাবে। আর বাইং চিনেন যেটাতে বোঝা বয়, ওই যে খেতে কৃষকেরা যেটাতে ধানের ধানের আটি নিয়ে যায়, ওগুলোর বাড়ি খেয়ে এরা সোজা হয়ে যাবে, আর মিঠা খাইতে পারবে না। আপা স্থানীয় নির্বাচন আরো জটিল। স্থানীয় নির্বাচনে লোকাল এমপি ভয় পেয়ে যায়, সেটা তো আপনি, এটা আপনি অন্তত জানেন, যে কাকে নমিনেশন দেব, কার পক্ষে হ্যাঁ, যাব কি হ্যাঁ, যাব না। এটা জানি। আরো জটিল। আপনি দেখবেন যে স্থানীয় এমপি চেয়ারম্যান ইলেকশনে গোপনে ফোন দেয়, এই তুই ওর পক্ষে কাজ করিস, বা ডেকে নিয়ে বলে, কিন্তু স্থানীয় নির্বাচনে কিন্তু সে ভয়ে যায় না, নিজের দলের লোকের ভয়ে মাঠে যায় না, যে কবে না জানি আমার ইলেকশন ঠেকাই দিবে। আর এই সমস্ত এই আন্ডা বাচ্চারা বুঝি যাবে ইউনিয়ন নির্বাচন, লোকাল মানে স্থানীয় যে কোনো নির্বাচন, সেটা কাউন্সিলর নির্বাচন হোক, মেয়র নির্বাচন হোক, মেম্বার হোক আর চেয়ারম্যান হোক, এটা আরো জটিল বিষয়। আপনি যাইতেই পারবেন না মাঠে। সেখানে গোষ্ঠীর, সেখানে শুধু দলের কাজ করে না, স্থানীয় গ্রামের নামের সাথে জড়িত, ব্যক্তির সাথে জড়িত, দলের সাথে 3-4টা কাজ করে। সংসদীয় নির্বাচনে শুধু তো আপনি একটা মার্কা কাজ করবে, বা একটি দল কাজ করবে, একটি আদর্শ। স্থানীয় নির্বাচন আপাতত চলে না। স্থানীয় নির্বাচন হচ্ছে আপনি এমপি হয়েছেন, আপনার ভাই ফেল করতে পারে ইউনিয়ন চেয়ারম্যানে, আপনি এমপি হয়েছেন, আপনার বোন মেয়র ইলেকশনে ফেল করতে পারে, কারণ স্থানীয় বিষয়টাই আলাদা। সেটা আপনার কথায় চলবে না, দলের কথায় চলবে না। কারণ দল ওইখানে, আপনি দেখলেন তো আওয়ামী লীগের ভরাডুবি কিন্তু হয়েছে এই যে চেয়ারম্যান ইলেকশন নৌকা মার্কা দিয়ে। একটু আওয়ামী লীগের সমালোচনা করতে হয়। এই চেয়ারম্যান ইলেকশন নৌকা মার্কা দেওয়ার কারণে আওয়ামী লীগের ভিতরে আভ্যন্তরীণ কোন্দল হয়েছে, যে প্রভাব কিন্তু 5 তারিখে পড়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের লক্ষ কোটি কর্মী এরা কেউ মাঠে নামে নাই। এটা কিন্তু একটা প্রভাব, এই যে চেয়ারম্যান ইলেকশনে যে নৌকা মার্কা দিয়েছে। তো স্থানীয় নির্বাচনটা এত জটিল যে আওয়ামী লীগ তার নিজের পেছে নিজেই পড়ে গেছে। আর সে জায়গায় এনসিপিরা যাবে ইলেকশন করতে। এরা তো গ্রামের সাধারণ মানুষ ছিল না, গ্রামের কিন্তু এমন লোক আছে, বাংলাদেশে যদি 300 এমপি থাকে, ইলেকশনের সময় অন্তত 30 জন এমপি গ্রামের সাধারণ মানুষের কাছে অপমান হয়। এটা হয়তো তারা স্বীকার করে না, মিডিয়াতে আসে না। কারণ হলো গ্রামের মানুষ কাউকে তোয়াক্কা করে না, তারা আমি নিজেরা আবাদ জানি। করে। হ্যাঁ জানেন তো, নিজেরা খায়, নিজেরা আবাদ করে নিজেরা খায়। তারা ওই যে তারা ওই যে ওদের মতো গাড়ি বাড়ির চিন্তা করে না। তারা খেতে কাজ করে, নিজের খেতে নিজে খায়, এরা কাউকে পাত্তাই দেয় না। আপনি কে আওয়ামী লীগ, কে বিএনপি, তার সাথে আপনার বিরোধ লাগলে আপনাকে পেটাবে, সোজা কথা, আপনাকে মারবে, সে আপনি যেই চান তেই চান না কেন। শামীম ওসমান ভাই ঢাকা শহরে থাকছে, গ্রামের বিষয়ে তিনি জানেন না, গ্রামে গেলেই তিনি মার খেতেন। সেটা আমরা অনেক লোককে চিনি যে গ্রামে গিয়ে অনেকে অপদস্থ হয়ে আসছে। এটা আমরা সবাই জানি। তো এই শামীম ওসমানের মতো লোক যদি গ্রামে গিয়ে, বা তার মতো বড় বড় নেতার গ্রামে গিয়ে কোন্দল ঠেকাইতে পারে না আওয়ামী লীগের, আর সে জায়গায় বুঝি এনসিপির এই কুচি কাছে আন্ডা বাস্তারা যাবে চেয়ারম্যান ইলেকশন করতে, আসেন না, ওয়েলকাম। আমি তো বলি তোমরা বাবা আসো, নির্বাচন করো, দেখো কত ধানে কত চাল হয় দেখো। সেনা বাহিনী গিয়েও ঠেকাইতে পারবে না, সেনা বাহিনী কেউ এত রক্ষা করতে পারবে না। গ্রামের অজপাড়া গায়ের অশিক্ষিত লোকগুলো এই সমস্ত এনসিপি গ্যাংদের পিটিয়ে, আমাদের এখানে বলে কয়, পিটিয়ে তোরা নদী পার করে দিবে। কোন নদী তারা পার হইতে পারবে না, ওই যে মফস্বলে গিয়ে টাউনে গিয়ে চা খাইতে পারবে, রাস্তা আর পার হইতে পারবে না। এগুলো তাদের বাহানা, নির্বাচন না দেওয়ার বাহানা। কারণ তারা জানে তারা ফেল করবে। তারা জানে শুধু ফেল না পা, মানে আমি, আমার হাসি আসে, এরা যখন নির্বাচনের কথা বলে না, আপনি বিশ্বাস করেন নির্বাচন, আপনি ভালো করে জানেন যে নির্বাচন কত জটিল বিষয়। এরা মনে করে সেনাবাহিনী পাহারা দিয়ে রাখছে, ইউনুস মাসে হাত দিয়ে রাখছে, আবার ইউনুসের মাথার উপর এক সাম্রাজ্যবাদী শক্তির হাত আছে। এরা ভাবছে আমরা ইলেকশন করতে গেলে চেয়াল চালায় ইউনিয়ন পরিষদে চলে যাব, চেয়াল চালায় মেয়র ভবনে চলে যাব, নগর ভবনে। অত নালিয়া দেশের না, তাদের মাঠে নামতে দেয় না, আওয়ামী লীগের দরকার নাই। আওয়ামী লীগ মাঠে থাকবে না, মুক্তিযুদ্ধের পক্ষে লোক কেউ নির্বাচন করবেন না, তাদেরকে নির্বাচন করতে দেন, কারো জামানত থাকে কিনা। এরা এগুলো বাহানা, এরা কখনোই নির্বাচন চায় না। এরা জানে তো এগুলো, যে আর আওয়ামী লীগ হচ্ছে কি জানেন, আওয়ামী লীগ হচ্ছে, আমি এর আগে উদাহরণটা দিয়েছি, আওয়ামী লীগ হচ্ছে সেই হাতি যার উপর ছোট্ট একটা মানুষ বসে আছে, সে জানেই না তার গতর বা শরীরটা কত বড়।
তো এনসিপি কালকে আমি বারবার বলেছি যে বিএনপি যেদিন বলবে এই সরকারের প্রতি আমরা অনাস্থা দিলাম, এই সরকার তো 3 দিন টিকবে না। 3 দিন 72 ঘন্টা এই সরকার টিকবে না, আপনি নিশ্চিত থাকেন না। আর জামাত যত আর দেখেন, আমরা একটা কথা ভুলে যাই, এগুলোর কিন্তু কলকাঠি নাড়তেছে জামাত, এদের সকল কলকাঠি নাড়তেছে জামাত। জামাত হ্যাঁ। ভাবতেছে আমরা তো খালি ফিল্ড পেয়ে গেছি, আওয়ামী লীগ নাই, এইবার আমরা ইউনিয়নের চেয়ারম্যান হবে। প্রশ্নই আসে না। বাংলাদেশের জনগণ মৌলবীদের দিয়ে বিয়ে পড়ায়, মৌলবীদের দিয়ে জানাজা পড়ায়, মৌলবীদের দিয়ে মিলাদ পড়ায়। মৌলবীদের কাছে এত সহজে কেউ মেয়ে বিয়ে দেয় না। কোনো ভদ্রলোক মৌলবীর কাছে মেয়ে বিয়ে দেয় না, চাপা যতই মারুক। ওই যতই এরা চেল চালায় বেহেস্তের কথা বলুক, ওই বেহেস্তের লোভ দেয় কিন্তু মেয়ে বিয়ে করাইতে পারে না। এরা বেহেস্তের লোভ দেখায় 1,000 2,000 5,000 10,000 টাকা পাবে। এরা বেহেস্তের লোভ দেখায় না পাবে ভোট, না পাবে মেয়ের জামাই হতে। এটা আপনি নিশ্চিত থাকে না পা, এগুলো আমি একটু ভাবি না, এরা যতই বাহানা করুক কাজ হবে না। আবার এরা বাংলাদেশ থেকে বরং, আমি মনে করি 5ই আগস্ট সাপে বড় হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের জন্য। আমরা আগে শুনেছি 71 কি ঘটেছে, এবার আমরা 5ই আগস্টে নিশ্চিত হলাম কখন কে বা কারা কি কি করেছে। এই ইউনূস সরকার জামাত বান্ধব সরকারই কিন্তু বলেছে যে কারা কারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। জামাত মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার তাদের সহযোগী, আলসাম হ্যাঁ। তাদের সহযোগী। এবার কিন্তু লিখে দিয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আরেকটা শব্দ তারা বলে নাই, মুজাহিদ বাহিনী গঠন করেছিল, যে নামটা এবার আমরা আরো ক্লিয়ার হয়ে গেলাম। প্রথমে বানিয়েছিল মুজাহিদ বাহিনী, আপনি দেখেন নামগুলো কত সুন্দর। মুজাহিদ বাহিনী, ইসলামে মুজাহিদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, ইসলামে বদর একটি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ শব্দ। আপনি দেখেন এই দুইটার নাম নিয়ে তারা বাংলাদেশের মানুষকে কাবু করতে চেয়েছিল 71-এ, কিন্তু জনগণ মানে নাই। 5ই আগস্টে আবার তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে তারই সরকার, এই ইউনূস সরকারই বলে দিয়েছে। মানুষ আরো বরং আমাদের সামনে তাদের চরিত্রটা একবার এবার পরিষ্কার, আমরা এখন বলতে পারবো যে তোমাদের সরকারই বলছে যে তোমরা আলসাম ছিলা, রাজাকার ছিলা, আলবদর ছিলা, মুজাহিদ পার্টি ছিলা, তোমরা নেজামে ইসলাম ছিলা, তোমরা জামাতে ইসলাম ছিলা, তোমরা ইসলামী ছাত্র সঙ্গী ছিলা। ওই যে ভারতের সঙ্গী আছে, এরা তার চেয়ে মারাত্মক, ভারতের সঙ্গীরা তাও তো নির্বাচন করে, এরা নির্বাচন মানে না। আপনি দেখেন এরা বারবার কি বলে, এদের কত বড় হিপোক্রেট। আরে এরা তো নির্বাচন কেন চাইবে আপা, আপনি দেখেন এরা তো বলে তারা শরিয়া চায়, তো শরিয়ার নির্বাচন তো সাংঘর্ষিক, শরিয়ার গণতন্ত্র তো সাংঘর্ষিক। এদের তো রাজনীতি করার অধিকার দুই কারণে নাই। প্রথমত এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এদের বাংলাদেশে রাজনীতি করার না, শুধু পৃথিবীতে কোথাও রাজনীতি করতে পারে না এই যারা স্বাধীনতা বিরোধী বা মুক্তি যারা দেশ বিরোধী থাকে। আম, অনেক ধন্যবাদ। সেনাবাহিনীর প্রসঙ্গটা যেটা আসছেন, আমি আপনার সোশ্যাল মিডিয়াতেও দেখছিলেন, আপনি আপনি এই জি কথাটা লিখেছেন, একটা পোস্টও দিয়েছেন। সেনাবাহিনীর একটা খবর আমরা পড়লাম যে নড়াইল থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে, কিন্তু যে যার ছিল, আপনি এটা পড়েছেন, খবরটা জি পেয়েছেন? জি হুম। জি 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 সোহান মোল্লা বা এরকম, ওকে ধরতে পারে নাই, কিন্তু রাইফেলটা তার খাটের তলা থেকে বা এরকম থেকে, তার তোশকের তলা থেকে পাওয়া গেছে। এরকম নাকি, এরকম স্নাইপার অনেক, রাইফেল অনেক বাংলাদেশের আছে। তো এই যে সেনাবাহিনী বলছে যে আমরা তাকে পাইনি, ও তো, ওই লোক তো আর বসে থাকবে না যে আমি রাইফেল নিয়ে বসে আছি আমাকে ধরো। আসলে সেনাবাহিনীর ব্যাপারটা কি, ওই যে হঠাৎ করে যে ধরে ফেললো, একটা রাইফেল উদ্ধার করে ফেললো, আপনার কি মনে হয়, আপনার অবজারভেশনটা কি আসলে? ওনারা কি এইখানে এটা হচ্ছে? যদি পুলিশ হইতো, এটা যদি পুলিশ ঘটাইতো তাইলে ভাবতাম যে পালিয়ে গেছে। সেনাবাহিনী সম্পর্কে আমি যতটুকু জানি, তারা খুব অঙ্ক কষে যায়, আপনি তাদের ফাঁদ থেকে বের হয়ে যেতে পারবেন না। হুম। কারণ তারা আগে রেকি করে, রেকির পরে কনফার্ম নয় ওভার কনফার্ম করে, তারপরে তারা কোনো তারপরে অপারেশনে যায় যায়। না, তাই তো জানতাম। হ্যাঁ, সেনাবাহিনী পুলিশের মতো আপনি ফোন দিলেন অমনি চলে যাবে, নো, সেনাবাহিনী এত বোকা না। অন্তত বাংলাদেশ সেনাবাহিনী না, পৃথিবীর কোনো সেনাবাহিনী এত বোকা না। তাকে কর্ডন করেছে, কর্ডনের ভিতর থেকে একটা ক্রিমিনাল কিভাবে চলে যায় আমরা ধরে নিতে পারি। হয় স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার ফোন গেছে, না হয় আসিফ ভুইয়ার ফোন গেছে, না হয় নাহিদের ফোন গেছে, না হয় মানে এইভাবে কোথাও না কোথাও অথবা ফোন কোনো গেছে। ইনফরমার আগে থেকে জানিয়ে দিছে যে চলে যাও, না পা, আসতেছে। সেনাবাহিনী এত, ওটা আমি মানবো না। আচ্ছা। সেনাবাহিনী এত বোকা না, ইনফরমার বলে দিবে আর হুম। চলে যাবে। কারণ সেনাবাহিনী, সেনাবাহিনী প্রথম যাকে অবিশ্বাস করে সেটা হলো ইনফরমার। আচ্ছা। প্রথমে তাকে অবিশ্বাস করে যে এই লোকটা বিভ্রান্ত করতে আসছে। তাই সেনাবাহিনী অত বোকা না, ইনফরমার বলে দিবে আর সেনাবাহিনী গিয়ে পাবে না। এটা কারণ যখন ইনফরমার এসে ইনফরমেশন দেয়, সেনাবাহিনী, আজকে এটা বলা ঠিক না, তবুও বলি, সেনাবাহিনীর লোক তাকে একা আটকে দেয়, তার সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রথম যে কাজটা করে ইনফরমারের সকল যোগাযোগ বন্ধ করে দেয়। সুতরাং সে কিভাবে ইনফরমেশন, তার ফোন নিয়ে নেয়,
তাকে তাকে তাদের ক্যাম্প থেকে যেতে দেয় না, সোজা কথা সকল যোগাযোগ বন্ধ করে দেয়। তাহলে ইনফরমার দেয় নাই তথ্যটা যে তোমার এখানে আসতেছে। আর সেনাবাহিনী কখন যাবে, ইনফরমার কিভাবে জানবে? ইনফরমার কেউ বললে তার কেউ যায় না, না। ওটা পুলিশ যায়, এই তুই তাড়াতাড়ি আয়, কোন আসছো দেখাই দে, এইভাবে যায় পুলিশের সাথে। কিন্তু আর্মি ওইভাবে কাজ করে না। সেনাবাহিনী গিয়ে যে অস্ত্রটা পেয়েছে, আসলে কি সেখানে একটা অস্ত্রই পেয়েছিল? প্রশ্ন রেখে গেলাম আর কি, আমি বেশি কিছু বললাম না, প্রশ্ন রেখে গেলাম। নাম্বার ওয়ান, আপনার কি মনে আছে বাংলাদেশের একটি রাজনৈতিক অফিসে 45টা বন্দুক পাওয়া গেছিল? হুম। তারপরে নামটা নিলাম না, হুম। 45টা বন্দুক পাওয়ার পর নিউজ আসার পর পরের দিন সকালে আসলে ওগুলো কাঠের বন্দুক ছিল। মনে আছে কাঠের কি আপা বন্দুক ছিল, আপনার? হ্যাঁ। হ্যাঁ, কাঠের তো এই, তো এরকম। এবং ওই ফোনটা কে করেছিল আমি জানতাম, ঠিক আছে, ওকে। কোনো না কোনো ভাবে সেটা আমি দেখেছি। তো এই যে মনে করেন যে ওইরকম ওইখানে একটা পেয়েছে বলে আমরা বিশ্বাস করব? আপনার কি মনে হয় আপা, সেনাবাহিনী শুধু একটা বন্দুকের জন্য এখানে গিয়েছিল? একটা ব্যক্তিকে ধরার জন্য গিয়েছিল? তবে আমি এও মনে করি যে সেনাবাহিনীকে আমি শতভাগ দোষী বানাইতে চাই না। আমার কেন যেন মনে হয় দুই একজনকে তারা হয়তো নিয়েও গেছে, আমরা জানি না, খোঁজ আচ্ছা। খবর রাখবে, হ্যাঁ, এমনও সেটা হতে হতে পারে। পারে। হতে পারে, আমরা এটা অস্বীকার করতেছি না, আমরা সব তো তারা সেনাবাহিনীকে। ডিক্লেয়ার করে, সব তো তারা বলে দিবে না, না হয়তো না, সব তো করে দিবে না। বলবে না আপনাকে হুম। আমাকে। লিক করে হতে পারে দিবে যে না। দুই একজনকে তারা জীবিত ধরেও নিয়ে গেছে, ইন্টারোগেশন করবে আরো বড়, এটাও হতে পারে। সুতরাং আমি তাদের সম্পূর্ণ দোষ দিচ্ছি না। তো আবার এটাও হতে পারে যে সেনাবাহিনীকে বাধ্য করেছে একে ছেড়ে দিন, বা ধরবেন না, শুধু অস্ত্র নিয়ে আসবেন, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তবে আমরা আস্থা রাখতে চাই যে দেখা যাক। তবে ধীরে ধীরে কিন্তু আবার ষড়যন্ত্রগুলো, যেগুলো আগে আমরা সন্দেহ, উন্মোচিত আমি নিজেও হচ্ছে। সন্দেহ হ্যাঁ। করতাম, হ্যাঁ, উন্মোচিত হচ্ছে জনগণের কাছে। আরো হবে, দিন যত যাবে, যত দিন যাবে, যত রাত যাবে, যত সকাল দুপুর বিকেল যাবে, তত ইউনূস সরকারের মুখোশ নিজেরাই মুখোশ খুলে দিবে। আপনাকে আমাকে বলতে হবে না। আমরা এই জন্য বলি, আমাদের দায় আছে দেশের প্রতি, এই দেশটাতে জন্ম নিয়েছি, এই দেশের আলো বাতাসে বড় হয়েছি, তাই আমাদের দায় থেকে এগুলো বলি, বলতে হয়, বলতে হবেও, এটা উচিত। উচিত না, এটা রাইট। দায়িত্ব। উচিত বললে তো হবে না, উচিত না করলেও চলে, না করলে, কিন্তু এটা দায়িত্ব। কারণ দেশের এই সংকটময় মুহূর্তে, এই মুহূর্তে আপনি লোপাপা, আপনার কথা বলার কথা ছিল না, এখানে কথা বলার কথা ছিল রেহনুমা আহমেদের, আমার কথা বলার দরকার ছিল না। এই মুহূর্তে কথা বলার দরকার ছিল ফরাদ মাঝারের, এই মুহূর্তে কথা বলার দরকার ছিল আনু মোহাম্মদের, এই মুহূর্তে কথা বলার দরকার ছিল সলিমুল্লাহ খান স্যারের। তারা কথা বলতেছে না, তাই আপনাকে, আপনি আপনি এই এই ঘুমানোর আগে আপনাকে এত রাত জেগে আপনাকে কথা বলতে হচ্ছে, আমাকেও সকালে উঠে কথা বলতে হচ্ছে। কারণ এই মুহূর্তে আমি মনে করতে চাই যে আমরাও যোগ্যই মনে করি, তারা যোগ্যরা কথা বলতেছে না বলে আমরা বলতে বাধ্য, কারণ আমাদের দায় আছে। আর সবচেয়ে বড় দায় হচ্ছে মুক্তিযুদ্ধের দায়। এই দেশটাকে, আমাদেরকে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে, আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি, পাসপোর্ট পেয়েছি, আইডেন্টিটি, পরিচয় পেয়েছি। আজকে আমাদের এই দেশটাকে আবারও সেই পাকিস্তানি গোলাম বানানোর চেষ্টা করতেছে। এটা আসলে মেনে নেওয়া যায় না। আমাদের কথা বলতে হবে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া যায়। বাংলাদেশ আওয়ামী লীগকে শুধু উচ্ছেদ করা হয় না, নিষিদ্ধ, আমি মনে করি যেদিন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অলিখিতভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমি মনে করি যেদিন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমি মনে করি সেদিন বাংলাদেশের গণতন্ত্রকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এটা আমি মনে করি। এখন কে কি মনে করে আই ডোন্ট নো। এটা আমি মনে করি। কেন? কারণ একটা দেশে, আমি কিন্তু বিএনপি কে নিষিদ্ধ করলে এই কথাটাই বলতাম। অনেকে বলবে আওয়ামী লীগের প্রতি দালালি করতেছে, নো, এটা দালালির প্রশ্ন না, এটা সত্য যা সেটা। এটা বিএনপি কেও যদি নিষিদ্ধ করতো আমি এই কথাটাই বলতাম। কারণ আপনি দেশের 30%, 35%, 40% ভোট পাওয়া দলকে আপনি নিষিদ্ধ করে দেবেন কোন নিয়মে, কোন আইনে? এবং আপনি কে? আপনি কে দল নিষিদ্ধ করার? রাজনৈতিক দলই তো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে না। সুপ্রিম কোর্টে যেতে পারবে, হাইকোর্টে যেতে পারবে। আচ্ছা, এই নিষিদ্ধ যে করলো, একটা মানুষকে কি কোর্টে যেতে দিয়েছে? আমি কিন্তু প্ল্যান করেছিলাম যে বাংলাদেশে কেন রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলো, কোর্টে যাব, বলে যে কোর্টে তোমার মামলা নিবে কে? তাহলে আপনি কেন নিষিদ্ধ করলেন? কোন ভয়ে? গণতন্ত্রে ভোট পেয়ে তারা ক্ষমতায় যাবে, তাহলে আপনি গণতন্ত্রকে ভয় পান। আপনি আওয়ামী লীগকে কেন ভয় পান? কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের, আওয়ামী লীগ কতটুকু মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে আমি সেই বিতর্কে যাব না। আওয়ামী লীগ 17 বছর মৌলবাদ চর্চা করছে, ওইদিকেও গেলাম না। কিন্তু ওই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একটা প্রতীক। আপনি যত যাই বলেন, আমরা যত যাই বলি, 5 আগস্টে প্রমাণ হয়েছে যে যে আওয়ামী লীগ যে বারবার দাবি করতো, সেই দাবির প্রতি আমি একমত ছিলাম না, যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের একমাত্র স্টেক হোল্ডার। এটার সাথে আওয়ামী লীগের সাথে আমি নিজেও একমত ছিলাম না, কোনো সময়ই না। কিন্তু এখন কি দেখি জানেন, যে আওয়ামী লীগই তো মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। কারণ কি? এই এক্স্যাক্টলি। যে আমি কথা, আপনার সাথে যখন আমি এর আগে কথা বলেছিলাম, আমাকে 4-5 জন বলেছিল তোমরা তো গণজাগরণ মঞ্চের দালাল, তোমরা তো আওয়ামী লীগের দালালি করো। আমাকে আপনার পরিচিত লোকে আমাদের বলেছিল যে তোমাদের বক্তব্য তো সব ওই যে সেই পুরনো কথা, তোমাদের বক্তব্য তো আওয়ামী লীগ বেনিফিট পাচ্ছে। আমি বললাম কেন? লিডার বললো যে এগুলো বললে তো আবার ফ্যাসিস্ট সরকার ক্ষমতা এসে যাবে।
আমি বললাম আমি মুক্তিযুদ্ধের পক্ষে বললে যদি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসে, তাহলে গণতান্ত্রিক সরকাররা কি মানে আঙ্গুল চুষতেছে? মুক্তিযুদ্ধের পক্ষের আর কেউ নাই, আমি যদি কথা বললে আওয়ামী লীগের পক্ষে চলে যাবে কেন? আমি তো মুক্তিযুদ্ধের পক্ষে বলি। তাদের বললেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে, তাহলে তো আমার বক্তব্য বিএনপির পক্ষে চলে যাবে। এই যে আমি কথা বলতেছি মুক্তিযুদ্ধের পক্ষে, সেটা তো শুধু আওয়ামী লীগের পক্ষে যাওয়ার কথা না, তো মুক্তিযুদ্ধের পক্ষে যা তাদের সবার পক্ষে যাওয়ার কথা। তা আমি বলছি তাদের বলেন, বিএনপি কে বলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে, জামাতকে বলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে, হেফাজতকে বলেন, তাহলে আমার বক্তব্য তাদের পক্ষে যাবে। আমি তো কারো পক্ষে বলি নাই। তার বলে তোমাদের বোঝানো যায় না। এই হচ্ছে আমাদের কিছু কিছু মানুষ, মানে এখনো তারা বলে। এই এখন আমাদের সারা জীবন কি শিখিয়েছে আপনারা জানেন? আমাদের বামপন্থী নেতারা সব সময় সরকারের সমালোচনা করতে হবে। যেমন আওয়ামী লীগের যখন সমালোচনা করতে, আমি বললাম বিএনপি তো হাওয়া ভবন বানিয়েছিল সমালোচনা, এখন ওটা বলা যাবে না। কেন বলা যাবে না? কয় এখন তো তারা ক্ষমতায় নেই। তাই নাকি? আমি বলছি, কেন বলে? কয় ক্ষমতায় না থাকলেই সমালোচনা করা যাবে না। এটা কোন হাদিসে লেখা আছে, বা সমাজতন্ত্রের কোন জায়গায় লেখা আছে, বা বা সংবিধানে কোথায় লেখা আছে, বা রাজনীতির কোন জায়গায় লেখা আছে? তখন তারা জবাব দিত না, বা বলতো আমরা রাজনীতি কম বুঝি। এখন আমি তাদের সেই কথাগুলি ফিরে দিতে চাই আপনার মাধ্যমে, দৃষ্টিকোণের মাধ্যমে। যে সমস্ত নেতারা মনে করতেন যে সরকারি দলের সমালোচনা করতে হয়, তারা এখন কোথায়? এখন তো আওয়ামী লীগ সরকারি দল নয়, এখন তো ছাত্রলীগ সরকারি দল নয়, এখন তো গণজাগরণ মঞ্চ সরকারের দালালি করতেছে না, কারণ এখন তো সরকার আওয়ামী লীগ নাই। তাহলে এখন এখন যারা সরকারের সমালোচনা করছে তারা কারা? তারা আমরাই, যারা মুক্তিযুদ্ধের পক্ষে। সমালোচনা করে না কারা? যারা আওয়ামী লীগের সমালোচনা করেছিল। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আসলে তাদের প্রবলেম ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায়, এটাই তাদের প্রবলেম ছিল। তা আমরা এই প্রবলেমটাকে আরো প্রবলেম তৈরি করবো, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে ক্ষমতায় আনবো, আনবো এবং জনগণ আনবেই। অনেক ধন্যবাদ ফরিদ ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি ছোট্ট একটা লাস্ট আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। আপনি তো শুনলেন যে প্রফেসর ইউনূস এখন লন্ডনে গেছেন, যুক্তরা জি। যুক্তরাজ্যে। তো ওখানে যাওয়ার আগে যে বঙ্গবন্ধুর যে নাতনি টিউলিপ সিদ্দিকী, ওখানকার লেবার পার্টির নেতা, ফাংশন, ফাংশন। ওনাকে নিয়ে তো ওনার ওনার বিরুদ্ধে তো অনেক দুর্নীতির মামলা হলো। দুদক বলল যে দুর্নীতির তার জন্য মামলা করা হয়েছে, এবং এটাও বললো অনেক সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, দুদক থেকে, ইন্টারপোল নাকি ওনাকে ধরবেন। এবং টিউলিপ সিদ্দিকী পক্ষান্তরে বারবার বলছেন যে আপনারা আমাকে মানে জানান কি কি দুর্নীতি আছে, কি কি আমি করেছি। এবং লাস্ট যে এই কয়েক 2-3 দিন আগে গার্ডিয়ানে একটা চিঠি প্রকাশিত হলো, যেটাতে টিউলিপ সিদ্দিকী ইচ্ছা প্রকাশ করেছেন যে আহ, যদি প্রফেসর ইউনূসের সাথে ওনার একটা দেখা সাক্ষাৎ হয় এবং উনি যদি কথা বলতে পারেন, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হবে। শুনলাম যে ইউনূস দেখা করবেন না। আবার প্রথম আলো বা কোনো একটা, আমি শিওর না, মনে পড়ছে না, এরকম আসছে যে একটা নিউজ আমাদের সময় বা এরকম কোনোতে ইউনূস তারেকের সাথে দেখা করবেন, টিউলিপের সাথে দেখা করবেন না। কম্পারিজনটা, টিউলিপ হচ্ছেন একটা লেবার পার্টির নেতা, উনি একজন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মানে তারেক রহমান একটা অ্যাসাইলাম সিকার বা যেটাই হোক, সে উনি একটা আশ্রিত ওই দেশে। তো দুইটা জিনিসকে আপনাকে বুঝতে হবে। কিন্তু তারপরেও আমি জানতে চাই একদমই শেষ পর্যায়ে অল্প কথায়, আপনি কি বলবেন যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখলেন? আমাদের দর্শকদের আপনার থটসটা, একটু চিন্তাটা বলেন। ধন্যবাদ আপনাকে, খুবই এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে কি জানেন, মানে এখন আগে আমি প্রথমে ছোটবেলাতে ওই যে মতি, টেলিসামাত, এদের আমরা আফগানি এদের কৌতুক অভিনয় দেখতাম। তারপর আস্তে আস্তে ডেভেলপ হতে হতে ভারতের সেই বিখ্যাত পাকিস্তানের ওমর শরীফের শুনলাম, তারপরে এখন শুনি হলো আপনার কপিল শর্মার এই কমেডি। তো এখন বাংলাদেশের পত্রিকাগুলো আমি কমেডি হিসেবে দেখি, এখন আর কপিল শর্মাও শুনি না, বাংলাদেশের পত্রিকা পড়ি। আপনি দেখবেন এই পত্রিকা বাংলাদেশ নিউজ করে যে হামাস ইসরায়েলকে 5 মিনিটের মধ্যে, হুতিরা 10 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছে। ঠিক তার 10 মিনিট পরে নিউজ পাবেন যে যে কি ইয়ার লোকেরা, গাজার বাসী লোকেরা না খেয়ে মারা যাইতেছে। তো এই তো বাংলাদেশের মিডিয়া। তো আপনি দেখেন কোথায় একজন, যেই দেশে বাস করা একজন এমপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং নেতা স্ট্যান্ডিং, তার সাথে দেখা করলে তার ইজ্জতে বাঁধে। আর তারেক রহমানকে আমি ছোট করার উদ্দেশ্য বলতেছি না, তিনি একটি বড় দলের নেতা, কিন্তু তিনি একজন অবশ্যই। অ্যাজাইলাম সিকার। তিনি অ্যাজাইলাম সিকার বা অ্যাজাইলাম নিয়েছেন। তো অ্যাজাইলাম নেওয়া মানে রিফিউজি, সোজা কথা। রিফিউজির সাথে দেখা করতে তার ইজ্জত যায় না। আর যেই দেশে রিফিউজি হয়ে আছে তারেক রহমান, সেই দেশের এমপির সাথে
সেই দেশের মন্ত্রীর সাথে, তার উপরও সে, আমি ওটা বাদ দিলাম বঙ্গবন্ধুর নাতনি, আমি ওটা বাদ দিলাম ওই কথাটা, তারেক রহমান জিয়াউর রহমানের প্রেসিডেন্ট ছেলে, ওই কথাটাও বাদ দিলাম, আমি ওইটা আনলাম না, পার্সোনালি আনলাম না, পারিবারিক আনলাম না। ব্যক্তিগত আপ- পরিচয়ে থাকেন। ব্যক্তিগত ওটা আনলাম না। আপনি দেখেন এইখানে তার সাথে দেখা করবে না, ওর সাথে দেখা করবে, মানে এই যে একটা হাস্যকর ব্যাপার। মানে আপনি এটাকে কিভাবে দেখবেন? মানে যেই চাহে মিডিয়া, তেই চাহে জনগণ, মানে একেবারে মিলে গেছে। এই জন্য এদের আমি দুঃখ করে বাঙ্গ মিডিয়া বলি, বাঙ্গ জনগণ বলে অনেকে এই শব্দটার আপত্তি করেন, কিন্তু আমি তো এটা বলতে চাই না, কিন্তু তাদের বক্তব্য এগুলো চলে আসে। আপনি যে চিঠির কথাটা বলেন, এটা আমাকেও একজন বলেছে। আমি বললাম চিঠিতে যেটা বলেন কিছু ডেকোরাম থাকে, ওটা লিখতেই হবে। বাংলাদেশের, আপনার আপনার আমার কাছেও যদি কোনো কেউ অ্যাপ্লিকেশন করে, আমি যতই ছোট হই, সেখানে ওই ভাষাগুলোই ব্যবহার করতে হবে, কিছু কম বা বেশি। ওইগুলোই বেগ শব্দটা লিখে, বেগ মানে যে এরা এরা বেগ মানে মনে করে যে ভিক্ষাবৃত্তি, মানে এদের যে কত ননসেন্স। এদের তো বাংলা ভাষা জ্ঞানই নেই, এদের ইংরেজি ভাষা জ্ঞান আপনি কি বুঝাবেন? এদের তো বাংলা ভাষা জ্ঞানই নেই। একটা লোক যদি আপনাকে বলে যে আমাকে ক্ষমা করবেন, তার মানে কি সে আপনার কাছে মাপ চাইছে? এটা একটা ভদ্রতা, কার্টেসির মধ্যে পড়ে। আমি তো এটা বলতেই পারি একটা মানুষ। এই হচ্ছে আমাদের দেশের যেমন মিডিয়া। আর এখন আপনি এদের মিডিয়া বলবেন কেন? আপনি বলতে পারেন যে এগুলো এনজিওগ্রাম, সরকারের মাউথ পিস, এগুলো এখন মিডিয়া বলা যাবে না। আমি মনে করি বাংলাদেশের বর্তমান পত্রিকাগুলোকে যদি আপনি মিডিয়া বলেন, বাংলাদেশের পত্রিকাগুলোকে আপনি সংবাদপত্র বলেন, তাহলে মিডিয়া এবং সংবাদপত্রকে অবমাননা করা হবে। আমি মনে করি এটা অনুভূতি আহত হলে মামলাও করা যেতে পারে, উচিত। কারণ হলো যে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের সংবাদপত্র এখন জামাতের মাউথপিস এবং এনজিওগ্রাম, সরকার এবং এনসিপির মাউথপিস, আর কোনো কাজ নাই তো তাদের। আপনি দেখবেন সে হাঁচি দিলে, সে হাঁচি কত প্রকার ও কি কি দিয়ে আসবে। আপনি দেখেন একটা ব্যক্তি যে কয়দিন আগে ভাত পাইলো না, 3টা গেঞ্জি পরে থাকে বা 2টা গেঞ্জি, সেই লোকটা এখন দামি গাড়িতে চলে, হেলিকপ্টারে চড়ে, লক্ষ টাকার মোবাইল নিয়ে চলে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকার। সেই লোকটা বৃষ্টিতে যাচ্ছে বিনা ছাতায়, তার ছাতা নাই আপা। বুঝতে পারছেন? যার মোবাইলটার দাম 1.5 লাখ 2 লাখ, তার হাতে আপা ছাতা নাই গরুর মাংস দিতে। আর ক্যামেরাতে, বৃষ্টির মধ্যে ক্যামেরাতে ছবি তোলার লোক আছে। বুঝতে পারছেন? এই হচ্ছে মিডিয়া। আপনি দেখবেন ওই নাহিদ না কে ফাহিদ কে যেন একটা আছে, নাবালক উপদেষ্টা, আমি তাদের অপদেষ্টা বলি, নাবালক উপদেষ্টা, সে জুতা ঠিক করতেছে, বাংলাদেশের মিডিয়া ওই ছবিটা কিন্তু দিছে, নিজের হাতে স্যান্ডেল ঠিক করলেন নাহিদ। চিন্তা করে দেখেন, মানে কবে না জানি, মানে এখন আমি ওই শব্দগুলো ইউজ করতে চাই না। কারণ হলো যে মানে আমার জামালপুরের মানুষ তো মুখ খারাপ হয়ে যাবে, আপনি ভদ্র মানুষ, আপনার দৃষ্টিকোণ অত্যন্ত ভদ্র। ওগুলো বলতেছেন, মানে কে কখন জামা কাপড় কোথায় খুলে, এগুলো পায়জামা কখন খুলে, এগুলোই শুধু এখন দেখানো বাদ আছে মিডিয়াতে। মানে এই দেশে মিডিয়া একবারও বললো না যে এই দেশের 18 লক্ষ নারী বেকার হয়ে গেছে, 27 লক্ষ মানুষ মানুষ চাকরি গরিব হয়ে গেছে, এই দেশ থেকে 1 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই দেশে ভোট হচ্ছে না 10 মাস হয়ে গেছে, এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হয়ে গেছে, এই দেশে সংখ্যালঘু তো দূরের কথা, সংখ্যাগুরু আওয়ামী লীগের যারা মুসলমান তারা ঘরে থাকতে পারে না। আপনি কি জানেন আপা যে এইবার কত লক্ষ মানুষ ঈদ করতে পারে নাই, কত লক্ষ সন্তান তার পিতার মুখ দেখে নাই, কত লক্ষ পিতা তার সন্তানের মুখ দেখে নাই? এই কথাগুলো মিডিয়া এখন আর আসে না। এখন আর দৃক শহীদুল, সেই চিঙ্কুবাম শহীদুল, সেই ফটোগ্রাফার শহীদুল, অরুন্ধতী গ্যাং এর যে বাংলা, ভারতের যে ভারত টুকরো গ্যাং এর, ইন্ডিয়া টুকরো গ্যাং এর যে বাংলাদেশ শাখা আছে, শহীদুল কিন্তু এইবার আর ওই যে ছবি তুলে বলেন আমার বাবা কোথায়, আমার সন্তান কোথায়, এগুলোর পোস্টার বানায় না। কারণ হলো কি, আপনাকে একটা, আমি অপ্রাসঙ্গিক ভাবে কথাটা তুলি আপা, আমার খুব খারাপ লাগে। এই যে দৃক শহীদুল, এই যে যাকে আমি চিঙ্গবাম বলি, এই শহীদুলকে আপনি কোনোদিন দেখেছেন যে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছে? আপনি মঞ্চে, আপনি আমার সাথে অনেক সামাজিক সংগঠনে জড়িত ছিলেন, অন্তত আপনার চোখে পড়তো, আমার চোখে না পড়লো, আমার চেয়ে আপনি 10 গুণ বেশি সংগঠনের সাংগঠনিক কাজ করেছেন। কোনোদিন দেখেছেন আপা? কোনোদিন সে শাহবাগে দাঁড়িয়েছে? কোনোদিন প্রেস ক্লাবে দাঁড়িয়েছে? কোনোদিন বাংলাদেশের কোনো জায়গায় আনু মোহাম্মদ, সরি, মানে ওই দৃক শহীদুল, সে শহীদ। কোনোদিন দাঁড়িয়েছিল, যাকে আমি হামাস জঙ্গলি বলি, কোনোদিন দেখেছেন সংখ্যালঘুর পক্ষে কথা বলতে, মুক্তিযুদ্ধের পক্ষে একটা কথা বলতে শুনেছেন আপা? দেখেছেন কোনোদিন? দেখেন নাই। এই লোকগুলো 5 তারিখে নেতৃত্ব দিয়েছে, এরাই ফান্ড পেয়েছে। আপনারা বলেন 29 মিলিয়ন, আমি তো আপা, মাত্র 29 মিলিয়ন একটা দেশের সরকার পাল্টে না। কারণ তাহলে জামাতের কাছে বহু আগে 29 বিলিয়ন ছিল, তারা পারতো। এখানে কত টাকার খেলা হয়েছে। তার জন্যই আপনি দেখবেন, দেখবেন যে যারা আমাদের সাথী ছিল, আপনার সাথী ছিল, আমরা তাদের বক্তব্য দেখেন, দেখেন এখন শুনলে মনে হয় তারা আমাদের, আমাদের তো দূরের কথা, সে বঙ্গবন্ধুকে চিনে না, সে এখন মুক্তিযুদ্ধকে চিনে না। যারা আপনার আমার সাথে বেশি বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে লাফাইতো, তারাই এখন উল্টে গেছে এই 5 তারিখের পরে। যাই হোক, ভালো থাকবেন আপা, অনেক আলোচনা হলো। আসলে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, আর আমাদের কথা বলে যেতে হবে। আপনাকে ধন্যবাদ দৃষ্টিকোণের মাধ্যমে জনগণকে
সতর্ক করার জন্য। আর আবারও আপনার সেই স্লোগানটা দেই যে আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। অনেক ধন্যবাদ ফরিদ ভাই। আপনার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে, খুবই সাবলীল কথা বলেন এবং সবচেয়ে বড় কথা ওখানে মেসেজ থাকে। এবং আমার মনে হয় যে আমাদের দর্শকরা, আমার বাংলাদেশের মানুষ আসলে সজাগ ছিল, আছে, বিশ্বাস করে ধোঁকা খেয়েছে, আবারও হুম। ঘুরে দাঁড়াবে। জি অবশ্যই ঘুরে জি জি। দাঁড়াবে। আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। শুধু দর্শক শ্রোতা, ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ফরিদ ভাইয়ের সাথে কথা, আপনারা তো সবাই ফরিদ ভাইকে পছন্দ করেন, চেনেন, দৃষ্টিকোণ একাত্তরকেও চেনেন, জানেন। আপনারা ভালো থাকবেন। চলুন আমরা দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এবং আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, আপনার বাসার কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন, এবং জাতি, ধর্ম, বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ, আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকব, এই প্রতিজ্ঞা করি। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।